নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন বনফুলের একটি ছোট গল্প, ভিতর ও বাহির। আমাদের মন সাধারণত দুই ভাগে বিভক্ত, এক ভাগ বাহিরে, অন্য ভাগ ভিতরে। মনের যে দিকটা বাহিরে তাহা ভদ্র, তাহা সামাজিক এবং সভ্য। ভিতরের মনটা কিন্তু সব সময় সভ্য ও সামাজিক নয়, তাহার চালচলন চিন্তা প্রণালী বিচিত্র। বাহিরের মনের কার্যকলাপ দেখিয়া ভিতরের মন কখনো হাসে, কখনো কাঁদে এবং কচিৎ সাড়া দেয়। দুই ভাগের কলহ নিত্য নৈমিত্তিক। রামকিশোরবাবুর ভিতরের মনটা বহু কালাবধি মৃতপ্রায়। বাইরের মনের অত্যাচারে সেটাকে জর্জর করিয়া ফেলিয়াছিল। রামকিশোরবাবু উকিল, খুনিকে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী সৃষ্টি করিবার প্রয়াস, বড়লোক জমিদারের হইয়া গরিব প্রজার সর্বনাশ সাধন, জাল উইল সৃষ্টির পরামর্শদান ইত্যাদি সর্বপ্রকার কার্যেই তিনি বাইরের ব্যবহারিক মনটা সাহায্য লইয়াছিলেন। ভিতরের মনটা প্রথম তীব্র প্রতিবাদ করিয়া অনেক অনর্থ সৃষ্টি করিয়াছিল। আজকাল আর সে কিছু করে না। সেদিন সকালে রামকিশোরবাবু তাহার কেশ বিরল মস্তকে হাত বুলাইতে বুলাইতে বাগানে ভ্রমণ করিতেছিলেন। একজন বিধবার সম্পত্তি ঘটিত একটা মামলায় তাহাকে কিছুকাল যাবৎ বিব্রত করিতেছে। আজ কেসটা কোর্টে উঠিবে, সেজন্য তিনি একটু উদ্বিগ্ন, অন্যমনস্ক আছেন। এমন সময় আর একজন পৌরগোছের ভদ্রলোক আসিয়া নমস্কার করিয়া বলিলেন যে তিনি কোনো বিষয়ের পরামর্শ লইতে চাহেন। রামকিশোরবাবু ভদ্রলোককে চিনিতেন না, সুতরাং অসংকোচে বলিলেন, আইন সংক্রান্ত কোনো পরামর্শ দিতে হলে আমি ফি নিয়ে থাকি, তা জানেন তো? আজ্ঞে হ্যাঁ। কত দিতে হবে আপনাকে? 32 টাকা। আচ্ছা, বেশ। উভয়ে বৈঠকখানায় গিয়া বসিলেন। আগন্তুক বলিলেন, আমার একজন আত্মীয় আছেন, তার একমাত্র ছেলের বিবাহ হয়েছে আজ প্রায় 10 বৎসর। সন্তানাদি আজও কিছু হয়নি, সম্ভাবনাও কম। ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, তাঁদেরও মত যে ছেলেপিলে হওয়া শক্ত। ছেলেটি বেশ স্বাস্থ্যবান তো? হ্যাঁ, ছেলের কোনো রোগ নেই। আমার কাছে কোন বিষয়ে পরামর্শ চান? বলিয়া রামকিশোরবাবু একটি নস্যদানি হইতে একটি নস্য গ্রহণ করিলেন। এই সম্বন্ধে আপনার কাছে শুধু এইটুকু জানতে আসা যে যদি বংশ লোপই পায় তাহলে শেষ পর্যন্ত সম্পত্তিটা কারা পাবে? নস্যের টিপটা নাসারন্ধে টানিয়া লইয়া রামকিশোরবাবু বলিলেন, ছেলে যখন স্বাস্থ্যবান তখন সে আবার স্বচ্ছন্দে বিয়ে করতে পারে। হিন্দু ল অনুসারে তাতে কোনো বাধা নেই। তা তো নেই, কিন্তু আইনের বাধা না থাকলেও সবসময় কি সব জিনিস করা সম্ভব? রামকিশোরবাবু একটু হাসিয়া বললেন, সেন্টিমেন্ট অনুসারে চললে কি আর দুনিয়ায় চলা যায় মশাই? ওইসব বাজে সেন্টিমেন্ট নিয়েই তো আমরা ডুবতে বসেছি। রামকিশোরবাবু সেন্টিমেন্টের অপকারিতা সম্বন্ধে নাতিদীর্ঘ একটি বক্তৃতা দিলেন। বাইরের মন তাহার যুক্তি ও কথা যোগাইল, ভিতরের মন নির্বাক। আগন্তুক তখন বলিলেন, ধরুন যদি ওরা ছেলের বিয়ে আর না দেন তাহলে সম্পত্তি কারা পাবে? আইন অনুযায়ী যাহারা যাহারা উত্তরাধিকারী হইতে পারে। রামকিশোরবাবু তাহা গড় গড় করিয়া বলিয়া গেলেন। পরিশেষে তাঁর স্বকীয় মতটা পুনরায় তিনি বলিতে ছাড়িলেন না। ছেলের আবার বিয়ে দিন মশাই, বাঁজা বউ নিয়ে সংসারে সুখ হয় কি?
ছেলেপিলে না থাকলে সংসার তো শ্মশান। আমি মশাই যেটা উচিত মনে করছি তাই আপনাদের বললাম। আপনার সেন্টিমেন্টে যদি আঘাত লেগে থাকে মাপ করবেন। আগন্তুক বলিলেন, না না, কিছুমাত্র না। আপনি স্পষ্টবাদী লোক এবং মক্কেলের ঠিক সত্যিকার হিতৈষী। এই শুনেছি বলেই তো আপনার কাছে আসা। 32 টাকা ফি দেয়া ভদ্রলোক বিদায় লইলেন। 4-5 দিন পরে একদিন একটি গাড়ি আসিয়া রামকিশোরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। গাড়ি হইতে একটি অল্প বয়সী স্ত্রীলোক নামিয়া ভিতরে চলিয়া গেলেন। রামকিশোরবাবু বিপত্নিক, বাড়িতে ঠাকুর চাকরের সংসার। দ্বীপ্রহরে বিশেষ কেহ নাই, একটি ছোঁড়া চাকর মাত্র আছে। রামকিশোরবাবু কোটে। ছোঁড়া চাকরটা ট্রাঙ্ক বিছানা প্রভৃতি নামাইয়া ভিতরে লইয়া গেল। ট্রাঙ্কের উপর নাম লেখা সরোজিনী দেবী। ব্যবহারে বোঝা গেল ছোঁড়া চাকরটা সরোজিনী দেবীকে চেনে না। তাছাড়া তরুণীটির ব্যবহারে সে আশ্চর্য হইয়া গেল। সরোজিনী ভিতরে বারান্দায় গিয়া বাক্স বিছানা রাখিয়া চাকরটাকে একবার জিজ্ঞাসা করিলেন, বাবু কোথায়? কাছারিতে। কখন আসবেন? জানি না। তিনি বারান্দায় নিজের বাক্সটার পর বসিয়া রইলেন, বিষাদের প্রতিমা। রামকিশোরবাবু কোর্ট হইতে ফিরিয়া অবাক হইয়া গেলেন। এ কি ঈশ্বরী, তুই হঠাৎ খবর না দিয়ে এলি যে? ও বাড়িতে থাকা আর পোষাবে না। কেন, ব্যাপার কি? রামকিশোরবাবু কন্যার ব্যবহারে ক্রমশই বিস্মিত হইতেছিলেন। পোষাবে না মানে? ওরা ছেলের আবার বিয়ে দিচ্ছে, তুমিও তো মত দিয়েছ। আমি মত দিয়েছি মানে? ওরা একজন অচেনা লোক তোমার কাছে পাঠিয়ে তোমার ঠিক মতটা জেনে নিয়ে গেছে। তুমি নাকি বলেছ ছেলের বিয়ে দেওয়াই ভালো। রামকিশোরের নেপথ্যবাসী ভিতরের মনটা তখন বাইরের মনের টুটি চাপিয়া ধরিয়াছে। হতবাক রামকিশোর তাহার একমাত্র কন্যার মুখের দিকে অসহায়ভাবে চাহিয়া রইলেন। সরোজিনী জিজ্ঞাসা করিলেন, সত্যি তুমি বলেছ বাবা? গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।